Start. So today this is our first lecture on Java. So so we'll start from the Java programming. So we know that Java program is an object oriented programming. ঠিক আছে, তাহলে দেখো জাভা প্রোগ্রামিং সম্পর্কে আমরা ফার্স্টে যে জিনিসটা আমাদের একটুখানি জানা দরকার সেটা হলো জাভা প্রোগ্রামিংটা কবে প্রথম এসেছে। সেটা 1991-এ প্রথম জাভা এসেছে। কোন ল্যাব থেকে? সান মাইক্রোসিস্টেম ল্যাব থেকে জাভা প্রোগ্রামের। সান মাইক্রোসিস্টেমে কিছু লোক কাজ করতো, তাদের মধ্যে একজন লোকের নাম ছিল জেমস গসলিং। এই নামটা অনেক সময় তোমরা জেনে রাখতে পারো, কারণ যদি কোনো সময় কেউ জিজ্ঞেস করে যে জাভা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে যে প্রথম টিমে যে তিনজন লোক ছিল তাদের মধ্যে মেইন কে ছিল, সেই লোকটার নাম কি, এটা অনেক সময় যে জেনারেল নলেজ হিসাবে জেনে রাখা ভালো। সেটা হলো গিয়ে জেমস গসলিং। এই যে আমি যে জেমস গসলিং কথাটা বোর্ডে লিখেছি, তোমরা প্রত্যেকে কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এবার পড়তে পারছো? পরিষ্কার করে পড়তে পারছো? যারা নতুন এসছো তাদের বলছি, যারা নতুন এসছো তারা এই যে বোর্ড ওয়ার্কে যে লেখা হচ্ছে লেখাটা পরিষ্কার দেখতে পাচ্ছো বা পড়তে পারছো? তাহলে আমি যা লিখবো তোমরা তাহলে ফলো করতে পারবে, নো প্রবলেম। আর হলো গিয়ে যখন আমি বলবো কোনো কোশ্চেন থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে ইন্টারাপ্ট করবে, আমাকে বলবে। যদি সাউন্ডের কোনো প্রবলেম থাকে, ভিডিওর কোনো প্রবলেম থাকে, বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, ইন্টারাপ্ট করবে। কারণ ইন্টারাপ্ট না করলে তো আমি তোমাদের ফেসগুলো তো দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারবো না। তো তোমাদের ইন্টারাপ্ট করতে হবে, ইন্টারাপ্ট করবে, সেই অনুযায়ী আমি কিন্তু তোমার করব। তাহলে এটা হলো গিয়ে তো 1999 ঠিক আছে, প্রথম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এই জেমস গসলিং আর তার সাথে আরও দুজন ভদ্রলোক ছিলেন, তারা সান মাইক্রোসিস্টেম ল্যাবে কাজ করতেন। তারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তখন কিন্তু ডেভেলপ করেন। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ছিল, সেটা হলো C++। তখন অলরেডি এক্সিস্ট করতো মার্কেটে। কিন্তু এই ভদ্রলোকেরা যে জাভাটা তৈরি করেছিলেন তখন কিন্তু এটার নাম ছিল গ্রিন টক। তখন জাভা নাম ছিল না, তখন ছিল গ্রিন টক। তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম ছিল গ্রিন টক। তারপরে 1995-এ পুরো বোর্ডটা দেখা যাচ্ছে না, তুমি তোমার মোবাইলটাকে করে নাও, ঘুরিয়ে নাও, কারণ আমার স্ক্রিনে যতটা দেখা যাচ্ছে তোমার স্ক্রিনে ততটা দেখা যাওয়া উচিত। বাকি সবাই কি বাকিরা কি পুরো বোর্ড দেখতে পাচ্ছ তো? আমি যতটা এরিয়াতে লিখছি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে ফাইন, ওকে ফাইন। যারা আজকে জয়েন করেছো তারা প্রত্যেকে কি এই ক্লাসটা মানে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এবং বোর্ডেও দেখতে পাচ্ছ? ক্লিয়ার তো? যদি কারো দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় বা কোনো অসুবিধা থাকে সেই ফিডব্যাকটা একটু দেবে। আজকে যারা নতুন জয়েন করেছো, আমার কথা, সাউন্ড, বোর্ড ওয়ার্ক, এভরিথিং ইজ ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, কারো প্রবলেম থাকলে বলবে, ঠিক আছে? কারণ হলো গিয়ে এই বোর্ড ওয়ার্কটা না দেখতে পারলে কিন্তু পড়াটা করে কোনো বুঝতে পারবে না, তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে 1995-এ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামটা আগে ছিল গ্রিন টক। 91 থেকে 95 অবধি গ্রিন টক ছিল। তারপরে কি করেছে, এর নামটা পাল্টে তৈরি করা হয়েছে জাভা। এবার কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে জাভা নামটা কোথা থেকে এসছে, অ্যাকচুয়ালি কিন্তু জাভা নামটা অনেক সময় বলে যে 4 জন লোকের শর্ট ফর্ম, এরকম কোনো ব্যাপার নেই। ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হলো গিয়ে জাভা। সেখানে কফি খুব বিখ্যাত। সেই কফির একটা ব্র্যান্ড আছে, জাভা কফি। তো এই ভদ্রলোকেরা এরা হয়তো কফি লাইক করতেন, তো সেখান থেকেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম 1995-এ পাল্টে জাভা করেছেন। আর কোনো ব্যাপারই নেই, এটা এখান থেকেই জাস্ট জাভা নামের কামিং। এবং এরা যখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন ডেভেলপ করে তখন কিন্তু এরা তৈরি করেছিল, তখন আমেরিকাতে তোমার টেলিভিশনের একটা তোমার মডার্ন একটা জায়গা পৌঁছে গেছিলো, অনেক ডেভেলপমেন্ট হয়েছিল। তখন সেট টপ বক্স, আমরা যখন এখন সেট টপ বক্স দেখি, ওদের সময় ওরা তখনই সেট টপ বক্সের একটা কনসেপ্ট চলে আসে। তো প্রথম দিকে জাভা প্রোগ্রামে সেট টপ বক্সে প্রোগ্রাম রান করা হতো, বা ছোটো এমবেডেড যে সিস্টেমস আছে তার মধ্যে জাভা প্রোগ্রাম রান করা হতো। কিন্তু জাভা প্রোগ্রামটাকে ফার্স্ট টাইম খুব বড় লেভেলের আরও বেশি করে জায়গা তৈরি করে দেওয়ার যে হেল্প করেছে সেটা হলো, তোমরা শুনেছো নেটস্কেপ।
নেটস্কেপ বলে একটা অর্গানাইজেশন আছে, নেটস্কেপ নেভিগেটর, যে আমাদের তোমার উইন্ডোজ এক্সপ্লোরার, যে ব্রাউজারের আগে পুরোনো দিনে একটা ব্রাউজার ছিল, যেরকম ব্রাউজার গুগল, যেমন তোমার ক্রোম যেরকম একটা ব্রাউজার, যে ব্রাউজার দিকে তুমি যদি ইন্টারনেটে কোনো পেজ সার্চ করতে হয়, খুলতে হয়, তাহলে যেমন একটা তোমার ব্রাউজারের প্রয়োজন হয়, সেই রকমভাবেই অনেক আগে একটা ব্রাউজারের নাম ছিল নেটস্কেপ নেভিগেটর। সেই নেটস্কেপ নেভিগেটর ব্রাউজারের যে অর্গানাইজেশন, তার নাম হলো নেটস্কেপ। তো এই নেটস্কেপ অর্গানাইজেশনটাই অ্যাকচুয়ালি জাভাটাকে অনেক পপুলার করে দেয়, কারণ ইন্টারনেটের যে অ্যাপ্লিকেশানস আছে সেই অ্যাপ্লিকেশান এই জাভা দিয়ে তারা শুরু করে, ঠিক আছে। তো তখন থেকে জাভার কিন্তু জার্নি শুরু হয়, এবং সবথেকে মজার ব্যাপার, আজ কত বছর হয়ে গেছে দেখো, 1999 থেকে আজকে তোমার 2020 অবধি, কিন্তু সবথেকে সারপ্রাইজিংলি আজকেও পর্যন্ত পৃথিবীতে সবথেকে পপুলার যে তোমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ জাভা। আজকে পর্যন্ত কিন্তু সবথেকে তোমার এফেক্টিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু জাভা। এবার দেখো, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আজকে আমরা প্রথম দিন ক্লাসে আমরা বেসিক কতগুলি জিনিস আমরা দেখব। সেটা 1 নম্বর জিনিস দেখব হলো গিয়ে ফিচার্স অফ জাভা প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিংয়ে কী কী ফিচার্স আছে। 2 নম্বর হলো জাভা প্রোগ্রামিংয়ে কতগুলি ডোমেইন আছে, এবং জাভা প্রোগ্রামটিকে কেন আজকে এত পাওয়ারফুল, কেন আজকে সবথেকে পপুলার, এত বছর বাদেও সবথেকে পপুলার জায়গাতে জাভা প্রোগ্রামিং কেন আছে। আজকের স্ট্যাটিস্টিক্স যদি তোমার সামনে যদি পেশ করা যায়, যে যত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে যদি র্যাঙ্কিং করো পপুলারিটি ওয়াইজ, তাহলে নাম্বার 1 জাভা, নাম্বার 2 জাভা স্ক্রিপ্ট, নাম্বার 3 তোমার সি শার্প, নাম্বার 4 পাইথন, নাম্বার 6 C++, এইভাবে র্যাঙ্কিং আছে। তারপরে সি আছে বা আরও আদার্স অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু জাভা এখনও পর্যন্ত কিন্তু সবার পপুলারিটির জায়গা, সবথেকে হাইয়েস্ট জায়গা আছে। তো সেটা তো এমনি হয়নি, তার জন্য জায়গা জাভা প্রোগ্রামের যে কিছু ফিচার্স, যে ইউনিক যে কিছু ফিচার আছে, সেটাই ওকে কিন্তু বাকি সবার থেকে ইউনিক করে তুলতে পেরেছে। তো আমরা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলি আজকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, যে জায়গার কোন ফিচার্স, জাভার কোন ফিচার্সগুলো আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং জাভা একটা বিশাল বড় একটা এরিয়া, অনেক ধরনের প্রজেক্ট করা পসিবল, ঠিক আছে, অনেক রকমের প্রজেক্ট করা পসিবল। এবার অনেক রকম প্রজেক্ট করতে গিয়ে যে কী ধরনের জাভা প্রোগ্রাম এমন কী প্ল্যাটফর্ম প্রোভাইড করে, যার জন্য তুমি আলাদা ডোমেইনের অনেক রকমের প্রোগ্রাম ডেভেলপ করতে পারো, যেটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত সহজে করা যেতে পারে না। এই জিনিসগুলি আমরা দেখার চেষ্টা করব। তারপরে দেখব যে জাভা প্রোগ্রামিং যে যখন তোমার কোনো একটা মেশিনে যখন এক্সিকিউট হয়, তখন সি বা C++ প্রোগ্রাম যেভাবে এক্সিকিউট হয়, তার সাথে কী ডিফারেন্স আছে এক্সিকিউশনের লেভেলে, ঠিক আছে। তার সাথে আমরা দেখব আজকে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমরা সবাই জানি, আমরা কিছুটা শিখেছি, সেই কারণে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কী ফিচার্স আছে, যেটা সি একটা আলাদা একটা ডোমেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী জিনিস আছে যেটা সি সাপোর্ট করে না, বাট জাভা সাপোর্ট করে। আবার ভাইস ভার্সা, কিছু আছে যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে পারে, কিন্তু জাভা সাপোর্ট করতে পারে না। কারণ হলো গিয়ে দেখো, জাভাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য অনেক কমপ্লেক্স জিনিসকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই এমন ভাবার কোনো কারণ নেই যে সমস্ত কিছু জাভা দিয়ে করা যায়। অনেক কিছুই আছে যেটা সি দিয়ে করা যায়, কিন্তু জাভা দিয়ে করা যায় না। হয়তো কমপ্লেক্সিটি কমানোর জন্য ইউজার ফ্রেন্ডলি, মোস্টলি ইউজার ফ্রেন্ডলি, যাতে ইউজাররা ভালো প্রোগ্রামিংটা লিখতে সুবিধা আনন্দ পায়, মজা পায় বা সুবিধা হয়, সেই কারণেই কিন্তু অনেক কমপ্লেক্স জিনিসকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলি আমরা দেখার চেষ্টা করব। তারপরে যেটা দেখার চেষ্টা করব, জাভা একটা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর তোমরা যেহেতু C++টা তোমরা শিখেছো বা যদি নাও শেখো, তাহলে C++ আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা জাভার থেকেও পুরনো ছিল। সেই কারণেই আমরা একটু কম্প্যারিজন দেখার চেষ্টা করব যে C++ আর জাভার মধ্যে এক্স্যাক্টলি কী ধরনের কম্প্যারিজন আছে। এবার হলো গিয়ে দেখো, এই প্রোগ্রামিংয়ের দেখো আমাদের মেইন টার্গেট হলো প্রোগ্রামিং প্র্যাকটিস করা। আমাদের মেইন টার্গেট হলো প্রোগ্রামিং প্র্যাকটিস না, আমাদের টার্গেট হলো ভালো প্রোগ্রামার তৈরি হওয়া, সেই লেভেলে পৌঁছানো। প্রথম দিন থেকে একটা করে স্টেপ এগিয়ে সেই লেভেলে পৌঁছানো, যেই লেভেলে পৌঁছালে তুমি বলতে পারবে যে তুমি একটা কম্পিটিশন করার মতন প্রোগ্রামার হতে পারবে, বা একটা এক্সাম দেওয়ার মতন প্রোগ্রামার হতে পারবে। তো তার জন্য কিন্তু আমরা শুধু প্রোগ্রাম প্র্যাকটিস করলেই হয়ে যেত, শুধু ধরবো আর প্রোগ্রাম করব, ঠিক আছে, তাহলেই হয়ে যেত। কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবে, সেই কাজটার সাথে সাথে আমরা কি করব, যেরকম অন্য কোনো সাবজেক্টগুলো যেরকমভাবে পড়বো, সেই রকমভাবে এই 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু লেকচার ওয়াইজ আমরা সাইড বাই সাইড পড়বো। কারণ তার যে থিওরিটিক্যাল পার্টগুলো যখন তুমি
তার সাথে অ্যাড করতে পারবে, তখন সেটাই কিন্তু তোমাকে একটা স্ট্রং মানে প্রোগ্রামিং লজিক তৈরি করা অনেক অনেক হেল্পফুল করতে পারবে। মানে থিওরির পার্টটাকে একদম বাদ দিয়ে তুমি যদি প্রোগ্রামিং প্র্যাকটিস করো তাহলেও তুমি প্রোগ্রামিংয়ের যে লজিক বিল্ডিংয়ের জায়গা সেটা ডেভেলপ হবে, ডেফিনেটলি ডেভেলপ হবে, কিন্তু ততটা ডেভেলপ হতে পারবে না যদি ভেতরের কিছুটা কনসেপ্টগুলি না জানে। এই কারণে এই সাবজেক্টগুলি আমরা থিওরির মতন করেও সাইড বাই সাইড এগিয়ে নিয়ে যাব এরকম লেকচার হিসাবে, যেমন আজকে যেমন ফার্স্ট লেকচার যেরকম করে আমরা করছি। তাই আমাদের টার্গেট কিন্তু একটা বিশাল বড়, সেটা আমি বারে বারে বলছি, সেই জিনিসটা পুরোটাই দাঁড়িয়ে থাকবে সেটা হলো গিয়ে আমি কতটা রেডি আর তার সাথে সাথে তোমরা কতটা রেডি। আমি শুধু রেডি, ইউ আর নট রেডি, দেন অলসো ইট উইল বি ফিনিশড। আর যদি তোমরাও রেডি, আই অলসো নট বি রেডি, দেন অলসো ইট উইল বি ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক করার জন্য বোথ সাইডের কিন্তু একটা কম্বিনেশান দরকার হবে, এবং সেটা দ্যাট উইল বি ভেরি স্ট্রং কম্বিনেশান, না হলে ইট উইল নট ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার হলো গিয়ে দেখো জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং রয়েছে তার মানে হলো, এবার দেখো তার মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমরা সাধারণত যদি দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এখনও পর্যন্ত মানে ডেভেলপ করতে পেরেছি, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাধারণত কত রকমভাবে ক্লাসিফাই করা যায়, সেগুলি খুব বেসিক জিনিস একটুখানি দেখব, কারণ এই ফান্ডামেন্টাল জায়গা থেকেও একটুখানি দেখাটা খুবই দরকার আছে, কারণ একেবারেই যে দরকার নেই তা নয়, তাহলে আমাদের মানে বেসিক বিল্ডিংটা একটুখানি মানে মজবুত হয়। সেটা হলো গিয়ে যে যখন কোনো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা তুমি যখন ভাবো, তখন আমরা সাধারণত 3 রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা পাই। একটা হলো গিয়ে মেশিন কোড। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা যদি ডিভাইড করতে পারি, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ডিভাইড করতে পারি, তাহলে দেখো এখানে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবো যেটা হলো মেশিন কোড। তার মানে হলো গিয়ে লো লেভেল প্রোগ্রামিং, যেটাকে আমরা বলি লো লেভেল প্রোগ্রামিং, মানে যেখানে প্রোগ্রামিংটাই হবে তোমার বাইনারি বিটসে, ঠিক আছে, 0 1 0 1 এরকম পোর্ট দিয়ে, সেগুলোকে বলে লো লেভেল প্রোগ্রামিং। তা লো লেভেল প্রোগ্রামিংকে তুমি এক্সিকিউট করার জন্য কোনো কম্পাইলারও দরকার নেই, ইন্টারপ্রেটারও দরকার নেই। তাহলে এই ধরনের লো লেভেল প্রোগ্রামিংকে বলা হয় ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন। তারপরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে সেটাকে বলা হয় অ্যাসেম্বলি প্রোগ্রামিং। আর একটা জিনিস বলে দিচ্ছি, যারা নতুন এসছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, এবং যা আজকে পড়ানো হচ্ছে খুব ভালো করে মন দিয়ে শুনবেও, এবং প্রতিটা পয়েন্ট যতটুকু পারবে নোট ডাউন করবে, রান টাইমে যতটা নোট ডাউন করবে। তবে আমি বলবো সবসময় পড়াটা শোনার সময় ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ পরে ভিডিওটা পাবে, পরে নোটটা তুমি তৈরি করতে পারবে। কিন্তু যেটা হলো গিয়ে অবশ্যই ডেফিনেটলি তুমি একটা মাথায় রেখে দেবে যে যা পড়ানো হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু তোমাকে লিখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে, লিখতে হবে। যারা অলরেডি 6 দিন ক্লাস করেছে তারা জেনে গেছে সিস্টেমের সাথে, যারা নতুন এসছে তাদেরকে বলছি শুধু শোনার জন্য নয়, এতটাই মন দিয়ে শোনো, কারণ তোমাকে লিখতে হবে। তুমি যদি আমার সাথে ক্লাসগুলি যদি কন্টিনিউ করতে হয়, তাহলে তুমি যদি না লিখে, তোমাকে কিন্তু আমি অ্যালাউ করবো না। অতএব যদি একদম প্রথম থেকেই খুব ভালো করে মাথায় রাখো, যা তোমার হবে সেটা কিন্তু তোমাকে লিখতেই হবে, এবং রাত 12টার মধ্যেই লিখতে হবে, এবং সেই কাজ মানে সেটাই তোমার নোট হিসাবে থেকে যাবে। সেই কাজটা যদি করার ইচ্ছা না থাকে বা যদি না হয়, তাহলে কিন্তু তুমি আমার সাথে কন্টিনিউ করতে পারবে না, একদম ক্লিয়ার, এর মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে, এটা কলেজের ক্লাস নয় যে ফাঁকি মারলে কী করলে প্লাস ক্লাসে তুমি অ্যালাউ হবে, এখানে তুমি অ্যালাউ হবে না, আমি তোমাকে জয়েন করাবো না। ঠিক আছে, তো খুব ভালো করে বুঝে নেবে, যা করাচ্ছি এই কোশ্চেনগুলি তোমাকে লিখতে হবে, অত মন দিয়ে শুনবে। ঠিক আছে, এবং এতটাই জোর দিয়ে বলছি কারণ হলো গিয়ে আমার বিশ্বাস, আমি সেটা খুব ভালো করে বিলিভ করি যে এই কাজটা যদি তুমি করে যেতে পারো, you will make miracle, or rather we will make miracle, আমরা সবাই মিলে একটা মিরাকেল ঘটাবো, এটা একদম গ্যারান্টেড। ঠিক আছে, তাহলে মেশিন কোড, অ্যাসেম্বলি প্রোগ্রামিং। তাহলে দেখো অ্যাসেম্বলি প্রোগ্রামিংকে বলা হয় সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি প্রোগ্রামিং কীভাবে লেখা হয়, তোমরা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারে কিছু ছোটো কোড পেয়েছো, অ্যাড, R1 R2 সাব, মাল্টিপ্লাই, এই ধরনের কোড, এগুলো নিমোনিক বলে, যেগুলি সাধারণত মাইক্রো প্রসেসরে রান করানো হয়। এই ধরনের প্রোগ্রামিংকে বলে অ্যাসেম্বলি প্রোগ্রামিং।
এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং কিন্তু অ্যাকচুয়ালি মেশিনে কিন্তু রান হবে মেশিন কোড, ঠিক আছে, মানে লো লেভেল প্রোগ্রামিং, সেটাই অ্যাকচুয়ালি মেশিন বুঝবে। মেশিনে হার্ডওয়্যার তো তোমরা জানো, হার্ডওয়্যার মানে কি, এটা ইনস্ট্রাকশন ফেচ করবে, ইনস্ট্রাকশন মানে 0101, তো আলটিমেটলি তুমি যাইভাবেই প্রোগ্রাম লেখো না কেন, প্রোগ্রামিংটা যতক্ষণ না পর্যন্ত বাইনারি কোডসে কনভার্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্রোগ্রামটা রান হবে না। অতএব অ্যাসেম্বলি প্রোগ্রামিং থেকে তোমার কি হবে, এখানে একটা সিস্টেম সফটওয়্যার দরকার, সেটাকে বলে অ্যাসেম্বলার, যেরকম কম্পাইলার সেরকম অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলার কি করবে, একে মেশিন কোডে কনভার্ট করে দেবে। অ্যাসেম্বলি প্রোগ্রামিংকে তার মানে এক্সিকিউট করার জন্য কি দরকার হলো অ্যাসেম্বলার। ঠিক সেরকমভাবে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সি প্লাস প্লাস, জাভা, এগুলিকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন অ্যাসেম্বলি প্রোগ্রামিং ইজ দ্য সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ দ্য থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস, জাভা, অল দিজ আর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবার দেখো এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজকেও কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু দ্য মেশিন কোড। তাই একে কনভার্ট করার জন্য সাধারণত দুটো সফটওয়্যার ইউজ করা হয়, দুটো সিস্টেম সফটওয়্যার ইউজ করে, আইদার কম্পাইলার, তাহলে কম্পাইলার কিছু থাকে, কম্পাইলার একে কম্পাইল করে একে কি করে এক্সিকিউটেবল কোডে তৈরি করে, বা ইন্টারপ্রেটার, তাহলে কম্পাইলারও হতে পারে বা ইন্টারপ্রেটারও হতে পারে, হয়ে তারপরে তোমার সেই প্রোগ্রামিংটা তোমার এক্সিকিউট করবে। তাহলে এই ধরনের প্রোগ্রামিং, তাহলে থার্ড জেনারেশন প্রোগ্রামিংয়ের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসার আগেই কিন্তু থার্ড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক প্রোগ্রামিং তখন এক্সিস্ট করতো মানে 1991-এর কথা যদি বলি, তখন সি অলরেডি অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু তখন এক্সিস্ট করতো। তাহলে যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যারা এক্সিস্ট করতো তাদের যে প্রোগ্রামিং করার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলোকে সাধারণত দুটো মেইন ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। সেটা একটাকে বলে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে সি হলো তার একটা এক্সাম্পল, সি, কোবল, ফোরট্রান, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। আর এক ধরনের প্রোগ্রামিং প্যারাডিম, এগুলোকে বলে প্যারাডিম মানে হলো গিয়ে একটা আলাদা একটা এরিয়া, প্রোগ্রামিং একটা আলাদা ফিলোসফি। সেই আরেকটা প্যারাডিম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে একটা হলো প্রসিডিউরাল প্রোগ্রামিং প্যারাডিম, আর একটা প্যারাডিম হলো গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিম। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্যারাডিমের জাভা হলো সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্যারাডিমের একটা পার্ট। এবার দেখো আমাদের পরবর্তীকালে আমরা এইগুলো আরও অনেক ডিটেলসে আমরা শিখব, কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার যে জাস্ট এই টার্মগুলি একটুখানি দেখার জন্য, সেটা হলো গিয়ে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে মেইন যে ফিচার্স, সেই মেইন চারটে মেইন ফিচার্স, মানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্যারাডিমের চারটে খুব ইম্পর্টেন্ট ফিচার্স আছে। মানে এই প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টগুলো যেভাবে জেনারেট হয়েছে, তার যে লজিক আছে, সেই লজিকগুলো কিন্তু সবই এই ধরনের চারটে কনসেপ্টের উপরে ডেভেলপ করে তৈরি হয়েছে। সেই কনসেপ্টগুলোকে কি বলা হয়, একে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডিম। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জাস্ট প্যারাডিমের নামগুলি আমরা একটু জেনে রাখবো, কারণ পরবর্তীকালে আমরা যখন এই ক্লাস যখন এগোবো তখন এই প্রত্যেকটা প্যারাডিম আরও অনেক বিউটিফুলি, একেবারে আরও এলাবোরেটলি তোমাকে শিখতে হবে এবং রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে, কারণ পুরো জিনিসটার উপরে দাঁড়িয়ে আছে। আজকে জাস্ট আমি তোমাদের নামগুলি একটু বলে দিচ্ছি, তোমরা হয়তো এই নামগুলির সাথে অবশ্যই পরিচয়, সেটা হলো গিয়ে তুমি বলতে পারো যে জাভা প্রোগ্রামিং প্যারাডিম। প্যারাডিমস, এই প্যারাডিমসগুলোর মধ্যে কি আছে, এনক্যাপসুলেশন, তারপরে কি আছে ইনহেরিটেন্স, তারপর হলো ডেটা হাইডিং, আর তারপর আছে পলিমরফিজম। তাহলে তোমাকে যদি বলে যে হোয়াট আর দ্য মেইন ইম্পর্টেন্ট প্যারাডিম অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাহলে ইউ ক্যান সে অল দিস নেম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, ডেটা হাইডিং এবং পলিমরফিজম। আরেকটা জিনিস এখানে বলে রাখি, তোমাকে ইন্টারভিউতে
জাভার কোড হয়তো নাও লিখতে দিতে পারে, বাট এই যে এই ধরনের জিনিসগুলোর কনসেপ্ট তোমাকে জিজ্ঞেস করবেই করবে, যে এনক্যাপসুলেশন বলতে তুমি কী বোঝো, এবং রিয়েল লাইফ তার এক্সাম্পল দাও, পলিমরফিজম বলতে কী বোঝো, ইনহেরিটেন্স বলতে কী বোঝো, এর একেবারে যে কনসেপ্টটা তোমাকে একদম বিউটিফুলি প্রিপেয়ার রাখতে হবে, কারণ এটা সবসময় ইন্টারভিউ ফেস করার একটা স্ট্রং কোশ্চেন থাকে, ঠিক আছে। কারণ কনসেপ্টটা পুরো তোমাকে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যাওয়ার দরকার নেই, তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে C++ প্রোগ্রামিং যারা শেখে তাদেরকেও কনসেপ্টগুলি ক্লিয়ার করার দরকার হয়, পাইথন যারা শেখে তাদেরকেও এই প্রোগ্রামিং এই কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার করা, যদি পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা শেখে তাহলে এইগুলিকে তাদের ক্লিয়ার করার প্রয়োজন হয়। এবার আমরা যেটা মেন ইম্পর্টেন্ট যেই পার্টটা আমরা দেখব সেটা হলো জাভাকে বাকি প্রোগ্রামিংয়ের তুলনায় এতটা পাওয়ারফুল কেন কী করে তৈরি হলো, কোন কোন ফিচার্সের জন্য জাভা এতটা পাওয়ারফুল হলো। তাহলে আমরা এবার দেখব জাভার ফিচার্স, জাভা প্রোগ্রামিংয়ের ফিচার্সগুলো, ঠিক আছে। এইখানে এই ফিচার্সগুলোতে আমরা যে টার্মসগুলো ইউজ করব সেই টার্মগুলি তুমি মনে করবে যে আগামী যে জাভা শেখার যে পুরো যে জার্নিটা রয়েছে তাতে প্রতিটা ক্লাসই মানে এই সব জিনিসগুলোকে, এই প্রত্যেকটা টার্মকেই তুমি এলাবোরেটলি আরও শেখা ছাড়া আর কিছুই না, এই টার্মগুলোই তুমি এক্সপ্লোর করবে, এগুলি তার ভেতরকার কনসেপ্ট, সেগুলোকে তার এক্সাম্পল দিয়ে প্রোগ্রাম, এবং যে ওই যে ওয়েবসাইটগুলোর যে নাম বললাম সেখানে তুমি যদি জাভা প্রোগ্রামিং যদি সিলেক্ট করো সেখানে কিন্তু এক্স্যাক্টলি এরকম জাভা প্রোগ্রামিংয়ের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সের ওরিয়েন্টেডই কিন্তু প্রোগ্রাম ওখানে লিস্ট করা আছে। তুমি ধরো ইনহেরিটেন্সের প্রোগ্রাম করবে, তুমি ওখানে জাভার ইনহেরিটেন্সের উপর ক্লিক করবে, সেখানে ইনহেরিটেন্সের তোমার প্রবলেম আসবে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তুমি যদি বলো ইজি প্রবলেম তাহলে ইনহেরিটেন্স ইজি প্রবলেম আসে, তুমি যদি বলো মিডিয়াম প্রবলেম ডিফিকাল্টি প্রবলেম তাহলে মিডিয়াম ডিফিকাল্টিস প্রবলেম, তুমি বলো যদি হার্ড প্রবলেম সলভ করবো ফ্রম ইনহেরিটেন্স উইল বি শোন দ্য হার্ড প্রবলেম ফ্রম দ্য ইনহেরিটেন্স, ঠিক আছে। তাহলে এই ফিচার্সগুলোর সাথে সাথেই কিন্তু প্রোগ্রামিং প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে। তাহলে দেখো এবার আমরা দেখব তার মানে হলো গিয়ে কী ফিচার্স, কোন কোন ফিচার্সগুলো আমরা জাভা প্রোগ্রামিং আমাদেরকে এতটা স্ট্রং করে, ঠিক আছে। এবার ফিচার্সগুলোকে আমরা দেখবো একটু অন্যভাবে, সেটা হলো গিয়ে যে জাভা প্রোগ্রামিং যে আমাদের জাভা প্রোগ্রাম যে এত পাওয়ারফুল, তাহলে জাভা প্রোগ্রাম দিয়ে আমরা কী ধরনের প্রোগ্রামিং করতে পারি, মানে কী ধরনের প্রবলেম আমরা জাভা প্রোগ্রামিং দিয়ে রান করাতে পারি, ঠিক আছে। সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে জাভা প্রোগ্রামিং কিন্তু একটা বিশাল বড় ভাস্ট এরিয়া, অনেক ধরনের কাজ করা যায় জাভা প্রোগ্রামিং দিয়ে। একে আমরা 3টে মডিউলে ডিভাইড করতে পারি। তোমাদের যে কামিং সেমিস্টারের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা আছে তাতে হয়তো এই সমস্ত যা বলছি ফিচার্স এগুলি সব ক্লিয়ার হবে না, কখনোই কভার করতে হবে, কোনোদিনই কভার করতে পারে না। এটা কভার করতে গেলে তোমাকে 4টে সেমিস্টার পড়তে হবে। বাট এখানে দেখাচ্ছি যে জাভার যে টোটাল জাভার যে তোমার যে রোবাস্ট যে প্রোগ্রামিং যেটা ল্যাঙ্গুয়েজ, সে রোবাস্টনেস কীভাবে তৈরি হলো, কত দিক আছে। এখানে তিনটে এরিয়া আছে জাভা প্রোগ্রাম, টোটাল জাভার যে ডোমেনটা, তার একটা ডোমেনকে বলা হয়, একটা পার্টকে বলা হয় জাভা কোর। তাহলে একটা পার্ট হলো গিয়ে জাভা কোর বা কোর জাভা। তাহলে এই যে জাভা কোর এই পার্ট দিয়ে আমরা কী ধরনের প্রোগ্রামিং সলভ করতে পারি, তাহলে একটা হলো গিয়ে তোমার জাভা কোর বা কোর জাভা, আর একটা হলো গিয়ে জাভা অ্যাপলেট, ঠিক আছে। একটা হলো জাভা কোর, একটা হলো গিয়ে জাভা অ্যাপলেট, আর একটা হলো গিয়ে জাভা ইন্টারনেট। ঠিক আছে। এবার দেখো C++ প্রোগ্রামিং যে C++ যে প্রোগ্রামিং ছিল সেই C++ প্রোগ্রাম তো জাভার আগেও ছিল, তাহলে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ধরনের প্রোগ্রাম করতে পারতো। অ্যাকচুয়ালি C++ প্রোগ্রাম দিয়ে অনেক ভেরি লার্জ সফটওয়্যার ডেভেলপ করা হয়, সেটা সিস্টেম সফটওয়্যার হতে পারে বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার হতে পারে, অনেক বড় ধরনের সফটওয়্যার তৈরি করা যায় C++ দিয়ে। কিন্তু জাভা প্রোগ্রাম দিয়ে তো সেই ধরনের বড় প্রোগ্রাম তো করাই যায়, সেই প্রোগ্রামটা করা যায় কোর জাভা দিয়ে তুমি ভেরি লার্জ স্কেলের সফটওয়্যার ডেভেলপ করতে পারো, যেটা সিস্টেম সফটওয়্যার হতে পারে, অ্যাপ্লিকেশান সফটওয়্যার হতে পারে। তার মানে হলো গিয়ে তোমার সিস্টেম সফটওয়্যার, হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার,
সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বড় ধরনের সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোড জাভা দিয়ে তৈরি করতে পারো তুমি, ঠিক আছে। এবার আমরা দেখব যে জাভার কী ধরনের ফিচার্স, কী ধরনের ফিচার্স এই ধরনের তোমার বড় ধরনের সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে, কী ধরনের ফিচার্স, ঠিক আছে। তাহলে সেই ফিচার্সগুলো হলো জাভার যে সমস্ত ফিচার্সগুলো কোর জাভার পার্টের, মানে অ্যাকচুয়ালি তোমাদের কামিং সেমিস্টারে যে জাভা রয়েছে সেটা হলো কোর জাভা, ঠিক আছে, সেটা বেসিক্যালি কোর জাভা। তাহলে আমরা অ্যাকচুয়ালি সেই অ্যাসপেক্টে দেখছি না, আমরা জাভার মতন করে শেখার চেষ্টা করছি। কোর জাভা পার্টটা তো থাকবেই আমাদের প্রথমে, তারপরে আমরা প্র্যাকটিস করতে করতে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এবার দেখো কোর জাভা সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যেটা বড় ধরনের সফটওয়্যার তৈরি করতে পারে, সেটা জাভার কী ধরনের ফিচার্সের জন্য এটা সম্ভব হতে পারে, ঠিক আছে। সেটা হলো গিয়ে তোমার জাভার যে প্রপার্টি রয়েছে মাল্টি থ্রেডিং, তাহলে জাভার যে মাল্টি থ্রেডিং যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট তোমাকে পাওয়ারফুল তৈরি করে দেবে এই ধরনের বড় ধরনের লার্জ স্কেলের সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করার জন্য। আর কি ধরনের ফিচার্স রয়েছে? ইন্টারফেসেস, তারপরে কি ধরনের রয়েছে? আইও হ্যান্ডেলিং, তারপরে আর কি ধরনের ফিচার্স রয়েছে? জাভা বিন, তারপর আর কি ধরনের ফিচার্স রয়েছে? প্যাকেজেস, এবং আর কি ধরনের ফিচার্স রয়েছে? এক্সেপশন হ্যান্ডেলিং। তাহলে দেখো এই লেখাগুলি কি পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই? এই লেখাগুলি দেখতে পাচ্ছ পরিষ্কার বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো কোর জাভার যে সমস্ত ফিচার্সগুলো তোমাকে বড় ধরনের সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখার জন্য তোমাকে ডেভেলপ করে দেবে, সেটা হলো এই সব ফিচার্সগুলোর জন্য। জাভার কি ফিচার্স? মাল্টি থ্রেডিং, তারপরে ইন্টারফেস, আইও হ্যান্ডেলিং, জাভা বিন, প্যাকেজ, এক্সেপশন হ্যান্ডেলিং। তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সাবজেক্ট জাভা শেখা মানে এই জিনিসগুলোই শিখবো এক এক করে, ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে জাভার একটা পার্ট। জাভার আরেকটা পার্ট আছে জাভা অ্যাপলেট। জাভা অ্যাপলেট মানেটা কি? মানে তুমি দেখো আজকের দিনে তোমার কি হয়েছে, তোমার সফটওয়্যার সবসময় ইন্টারফেস দেয়, একটা জিইউআই, গ্রাফিক ইউজার ইন্টারফেস। মানে তুমি যদি মোবাইল অ্যাপ্লিকেশান যদি ধরো, সেখানে তো তোমাকে একটা ইন্টারফেস পাচ্ছ, বা ওয়েব অ্যাপ্লিকেশান যদি দেখো সেখানে তো একটা ইন্টারফেস পাচ্ছ, সেখানে তুমি কোনো ডেটা পুট করবে বা ডেটাবেস থেকে কোনো ডেটা এসে তোমাকে শো করবে। তাহলে এই ধরনের ইন্টারফেস যেগুলি, এই ইন্টারফেস কী হতে পারে? এই ইন্টারফেস তোমার টেক্সট হতে পারে, এই যে আমরা যে অনেক সময় ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যে তুমি কোনো সফটওয়্যারকে খুলছো, তার মানে সেই ইন্টারফেসটা কী হচ্ছে? সে ইমেজ নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ইন্টারফেস বিভিন্ন রকম হতে পারে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। তাহলে এইরকমভাবে বিভিন্ন রকম ইন্টারফেস হতে পারে। এই ধরনের ইন্টারফেস ওরিয়েন্টেড যে সফটওয়্যার বা তোমার সফটওয়্যার যদি ডেভেলপ করতে হয়, তাহলে জাভা খুব পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেইখানে জাভা অ্যাপলেট সেই ধরনের কাজগুলি করে। তাহলে জাভা অ্যাপলেট পার্ট দিয়ে ইন্টারফেস টাইপের যে প্রোগ্রামিংগুলো আমরা ডেভেলপ করব, সেই ধরনের প্রোগ্রামিং ডেভেলপ করার জন্য জাভা অ্যাপলেটের কাজে লাগবে। এবার দেখো জাভা অ্যাপলেটের মধ্যে এমন কি ফিচার্স আছে যেই ফিচার্সগুলো তোমার ইন্টারফেস ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপ করতে তোমাকে হেল্প করবে। আমরা আগে দেখলাম যে কি ফিচার্স আছে কোর জাভার যেগুলি তোমাকে বড় ধরনের কোনো সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে। এবার আমরা দেখব যে জাভা অ্যাপলেটের কী ফিচার্স আছে যেগুলি তোমাকে বড় ধরনের সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে। সেটা হলো গিয়ে মাল্টিমিডিয়া। তার মানে জাভা অ্যাপলেট দিয়ে মাল্টিমিডিয়া হ্যান্ডলিংয়ের কাজ করা যেতে পারে। তারপর হলো গিয়ে কি আছে? জাভা সুইং, অনেক সময় তোমরা নাম শুনে থেকেছো হয়তো, জাভা সুইং। তারপর কি আছে? জাভা স্ক্রিপ্ট,
জাভা স্ক্রিপ্ট, তারপর উইন্ডোজ টুল কিট। তার মানে বুঝতে পারছো জাভা কত একটা ভাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা একটা বিশাল বড় সমুদ্র, বহুত কিছু, মানে অনেক এরিয়া রয়েছে। তোমাকে প্রথমে তার একটা ছোট্ট পার্টকেই শিখতে হবে, পুরো পার্ট শিখতে গেলে বহু সময় লাগবে, ঠিক আছে। এবং সেটা তুমি যে পার্টেই যাও না কেন, তোমাকে শুরু করতে হবে কিন্তু এই কোর জাভা একদম ফাউন্ডেশন স্টোন থেকে শুরু করতে হবে, আদারওয়াইজ তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে। তাহলে মাল্টিমিডিয়া, তার মানে জাভা অ্যাপলেটের কোন কোন ফিচার্সগুলো আমাদের খুব, মানে যেগুলি আমাদের শিখে আমরা এই ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে পারবো, সেগুলি হলো গিয়ে মাল্টিমিডিয়া শিখতে হবে, জাভা সুইং, জাভা স্ক্রিপ্ট, যা উইন্ডোজ টুল কিট, এগুলি হলো গিয়ে জাভা অ্যাপলেট পার্টের মধ্যে পড়ে। এরপরে হলো গিয়ে জাভার যে সব থেকে যে কমপ্লেক্স পার্টটা, সেটা হলো গিয়ে যেটা বাকি অনেকের থেকে জাভাকে বহু গুণ এগিয়ে দিয়েছে, সেটা হলো গিয়ে জাভার ইন্টারনেট পার্ট, ঠিক আছে। তার মানে হলো গিয়ে যে ইন্টারনেট, আজকে তোমরা তো জানোই তো, আজকে ওয়েব বেসড অ্যাপ্লিকেশান সমস্ত কিছু, তারপর ইন্টারনেট আজকে ইন্টারনেট টেকনোলজি, আজকে মডার্ন যত টেকনোলজি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য, মানে কী বলবো, মানে ইম্পর্টেন্ট টেকনোলজি সেই ইন্টারনেট ওরিয়েন্টেড কোনো প্রোটোকল বা সেই ধরনের কোনো প্রোগ্রাম বা ব্রাউজিং সফটওয়্যার কোনো কিছু তৈরি করতে গেলে তাহলে কিন্তু জাভা একটা বিউটিফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজকে তোমরা দেখো জাভাটা আরও কতটা এত ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে যে আজকের দিনে মোবাইলে আজকে এত যে স্মার্টফোনের যে এত অ্যাপ্লিকেশান, এবং সেটা বেশিরভাগই হলো অ্যান্ড্রয়েড বেসড স্মার্টফোন আমরা ইউজ করি সবাই, এবং সেখানে তোমরা দেখো যে এই অ্যাপস কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি হয় কিন্তু তোমার সেখানে কিন্তু জাভা কোড দিয়ে, জাভা প্রোগ্রামিং দিয়েই। তাই আজকে মোবাইল অ্যাপ্লিকেশান যত বেড়েছে, জাভার কিন্তু তত ইম্পর্টেন্সটা মোটেই কমেনি, বরঞ্চ আরও আগের থেকে বেড়েছে। যতই আদার্স অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকে মার্কেটে এসছে, দেন অলসো জাভা ইজ জাভা। ওকে, তো তোমার জাভা ইন্টারনেটের মধ্যে কোন ফিচার্সগুলো এই ধরনের প্রোগ্রামিং শেখানোর জন্য তোমাকে স্ট্রং করতে পারবে, সেটা হলো গিয়ে তোমার নেটওয়ার্কিং, প্রতিটা জিনিস ভালো করে কিন্তু ফলো করবে, কোশ্চেন কিন্তু তোমাকে লিখতে হবে এর উপরেই, এটাই তোমার নোটস তৈরি হয়ে যাবে। একই জিনিস 50 বার পড়ার সময় নেই, বারে এই কথাটা বলছি। একই জিনিস পড়বে, রিভিশন দেবে বহুবার, তাহলেই তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, কেন? আমি যতটা লিখেছি প্রায় পুরোটাই তো আছে। আমি যতটা লিখেছি প্রায় পুরোটাই তো আছে, ঠিক আছে। এখানে দেখো এমনি নর্মালি দেখো কজন থাকি আমরা, নর্মালি থাকি তোমাদের 6 জন আছে, আর ওদের 2-3 জন আছে। আজকে কিন্তু খুব বেশি একটা যে বেড়েছে তাও কিন্তু নয়, ঠিক আছে। সো এবার দেখো, জাভার যে পার্টটা হলো গিয়ে নেটওয়ার্কিং, তারপর হলো গিয়ে ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং। তুমি আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি, তো আমি এই স্ক্রিনটাই তো তুমি দেখতে পাবে। তোমার একটু ইয়ে করে নাও, মোবাইলটা ঘুরিয়ে নাও বা ইয়ে করো, ঠিক আছে। তো আমি এই জায়গাটা লিখছি, ঠিক আছে, ওকে ফাইন, আমি এই পার্টটাতে লিখছি। তাহলে নেটওয়ার্কিং, জাভা ইন্টারনেট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে সমস্ত ফিচার, যে জায়গাগুলো আমাদের দরকার, সেটা হলো নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট। মানে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন রকমের যে প্রোটোকল, এবার দেখতে পাচ্ছ? হ্যালো, এবার দেখতে পাচ্ছ? তাহলে নেটওয়ার্কিং, তারপর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং তোমরা অপারেটিং সিস্টেমের যে ক্লাসগুলোতে কিছুটা তোমরা দেখতে পেয়েছো যে ডিস্ট্রিবিউটিভ কম্পিউটিংয়ের ব্যাপারটা কি আছে, ঠিক আছে। তো সেই হলো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এইখানে, ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। সো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, তাহলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের সাথে তোমার আর আছে গিয়ে জেডিবিসি মানে ডেটাবেস কানেক্টিভিটি। তার মানে হলো মানে ওয়েব ডেভেলপমেন্টের কোনো প্রোগ্রাম করতে গেলে
তুমি তোমার ওয়েবসাইট থেকে ডেটা সার্ভারে পাঠাবে, সার্ভার থেকে ডেটা তোমার ওয়েবসাইটে আসবে। আজকের দিনে মডার্ন যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের ডেটাবেস কানেক্টিভিটি দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হলো জেএসপি, ঠিক আছে, জেএসপি এবং জাভাস্ক্রিপ্ট। যদিও জাভাস্ক্রিপ্ট এখন আর জাভার পার্ট নয়, জাভাস্ক্রিপ্ট হলো গিয়ে নেটস্কেপের আন্ডারে রয়েছে। জাভাস্ক্রিপ্ট টোটালি একটা আলাদা প্রোগ্রামিং, আলাদাভাবে শিখতে হয়, হ্যাঁ ঠিক আছে, সেটা অন্য এর সাথে কোনো সম্পর্ক নেই, অন্যভাবে শিখতে হয়, অন্যরকম সিনট্যাক্স। তাহলে এই হলো টোটাল তোমার সিনারিও যে জাভা প্রোগ্রামিং, ওয়াই জাভা ইজ সো পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। That's why Java is so powerful language, because it can handle lot of aspect of programming. That's mean you can develop different type of software using Java. It may be a standalone machine program, it may be a web development program, it may be a GUI based program. So that's this is the beauty of the Java. That's why still today Java is the most popular programming language. Got it? So now we'll see some similarity and dissimilarity with C programming language. That means C versus Java. So that also very important topic for understanding what is the difference between what are the features can be implemented by C but Java cannot implement that, and what are the features that Java can implement, vice versa C cannot implement those things. We will see those things, C versus Java, because in interview or many times students are asked this type of question, what is the difference between C and Java. That's why you should know these topics at the as the first lecture. You should know all these things, because we will cover every subject from the scratch, from the beginning. We will cover any subject from beginning. Got it? So C versus Java. C versus Java. Okay, so aspects. So what are the aspects and C and Java? Okay, so the aspects are paradigms. So C are procedural, object oriented. তাহলে সি কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটাকে বলে প্যারাডিম। অ্যাকর্ডিং টু দ্য প্যারাডিম, দিস ইজ দ্য ডিফারেন্স। দেন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, তাহলে এটা হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। সি হলো গিয়ে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জাভা হলো গিয়ে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তুমি যদি একটা জাভা প্রোগ্রামিং লেখো, সেই জাভা প্রোগ্রামিংটা যে কোনো রকমের অপারেটিং সিস্টেম এবং যে কোনো ওয়েসেই সেটা রান করবে। ঠিক আছে, মানে তুমি যদি একটা সি প্রোগ্রামিং লেখো তোমার মেশিনে, তোমার সি প্রোগ্রামিংটা যে তোমার যে ইএক্সি ফাইল তৈরি হবে, সেই ইএক্সি ফাইলটা কিন্তু অন্য কোনো মেশিনে নিয়ে গিয়ে তুমি রান করাতে পারবে না। কিন্তু তুমি জাভা প্রোগ্রামিংয়ের যে ক্লাস ফাইলটা তৈরি হবে, সেটা তুমি অন্য কোনো মেশিন, অন্য কোনো অপারেটিং সিস্টেম যে কোনো জায়গায় নিয়ে যাবে না কেন, সেখানে রান করবে। এইটাকে বলে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি। তো এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সিটা কাকে বলে, কীভাবে হয়, এগুলি আরও আমরা একদম পুরো ডিটেলসে শিখবো। এখানে জাস্ট ফর সে আই describe these things. So C programming language is platform dependent. তার মানে যেই প্ল্যাটফর্মে এটা exe ফাইল তৈরি করছে, সেই প্ল্যাটফর্মে শুধু এই প্রোগ্রামটা রান করবে, অন্য প্ল্যাটফর্মে সেটা রান করতে পারবে না। সেই জন্য C হলো
প্রসিডিউরাল মানে হলো গিয়ে যে দেখো তোমার যখন তুমি একটা সি প্রোগ্রামিং তুমি যখন লেখো তখন সাধারণত কি হয় আমরা ফাংশন বেসিসে লিখি, তার মানে সেন্টারে থাকে কতগুলি গ্লোবাল ভেরিয়েবল আর তাকে কেন্দ্র করে আমরা অনেক কটা ফাংশন লিখি। তাহলে সমস্ত ফাংশন কিন্তু ওই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করে এবং ফাংশনগুলোকে জুড়ে জুড়ে আমরা একটা টোটাল একটা প্রোগ্রাম লিখি। এটাকেই বলা হয় স্ট্রাকচারটাকে বলে প্রসিডিউরাল। আর অবজেক্ট ওরিয়েন্টেড হলো গিয়ে সেখানে হলো গিয়ে অবজেক্ট থাকে। তুমি প্রোগ্রাম সফটওয়্যার ডেভেলপ করতে গেলে তোমাকে অনেক কটা অবজেক্ট তৈরি করতে হবে, কিন্তু এই অবজেক্টগুলোর যে ডেটা তারা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেকটা অবজেক্টের ডেটা আলাদা আলাদা, কেউ কমন ডেটা কিন্তু ইউজ করছে না কোনো একটা জায়গা থেকে, মানে গ্লোবাল ডেটা বলে এখানে কোনো কনসেপ্ট নেই। এবার অবজেক্টগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশান তৈরি করে। পুরো প্রজেক্টটা ডেভেলপ করার জন্য তোমাকে অবজেক্টের মধ্যে কমিউনিকেশান তৈরি করতে, মানে অবজেক্টগুলোকে গেথে গেথে মানে হলো গিয়ে ধরো সফটওয়্যারটাকে যদি একটা মালা হিসাবে ধরো, তাহলে প্রসিডিউরাল মানে প্রতিটা ফুল হলো গিয়ে এক একটা ফাংশন। তাহলে যখন এই মালার প্রত্যেকটা ফুল হবে গিয়ে একটা ফাংশন, তার মানে প্রতিটা ফাংশনকে যোগ করে করে একটা মালা তৈরি করছো, তাহলে তাকে বলে প্রসিডিউরাল। আর যখন এই প্রতিটা ফুল হবে গিয়ে এক একটা অবজেক্ট, তার মানে অনেক কটা অবজেক্টকে, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে জাভা হলো সেই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। তারপরে হলো গিয়ে তাহলে ডেটা টাইপস, তোমার ধরো ইউনিয়ন আর স্ট্রাকচার, এই যে এই দুটো যে ডেটা টাইপস আছে এটা কিন্তু তোমার সিতে সাপোর্ট করে, সাপোর্টেড, কিন্তু তোমার জাভা কিন্তু ইউনিয়ন এবং স্ট্রাকচার এই দুটো ডেটা টাইপকে সাপোর্ট করে না, তাহলে নট সাপোর্টেড, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে কটা ফিচার্স আছে। এরপরে আর কি কি ফিচার্স আছে এরপরে তুমি পাবে, এরপরে আছে তোমার প্রসেসর ডাইরেক্টিভস। প্রসেসর ডাইরেক্টিভস মানে হ্যাশ ইনক্লুড, ঠিক আছে, তারপরে হ্যাশ ডিফাইন, এগুলি হলো গিয়ে প্রি প্রসেসিং যে যে ডাইরেক্টিভগুলো থাকে সেইগুলো সি সাপোর্ট করে, কিন্তু এখানে নট সাপোর্টেড। তাহলে জাভাতে কিন্তু তোমার এই ধরনের প্রি প্রসেসিং কিছু ডাইরেক্টিভস কিন্তু ইউজ করা হয় না। তারপরে হলো গিয়ে হেডার ফাইল। হেডার ফাইল কিন্তু জাভা সিপিতে ইউজ করা হয়, কিন্তু জাভাতে কিন্তু হেডার ফাইল ইউজ করা হয় না। তারপর হলো স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাস মানে যে স্ট্যাটিক, তারপর অটো স্ট্যাটিক, এই ধরনের যে স্টোরেজ ক্লাসের যে ডিভিশন আছে সি সেটা সাপোর্ট করে, কিন্তু জাভাতে এই ধরনের কোনো তোমার স্টোরেজ ক্লাসের কোনো ডেফিনেশন নেই, ঠিক আছে। আর কি কি ফিচার্স আছে, আর কি কি অ্যাসপেক্টে সি আর জাভার মধ্যে ডিফারেন্স আছে, রিমেনিং অ্যাসপেক্টগুলো হলো গিয়ে, আর যে সমস্ত অ্যাসপেক্টের যেসব পার্থক্য আছে সেটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি হচ্ছে, তোমার সি ইনহেরিটেন্সকে সাপোর্ট করতে পারে না, কিন্তু জাভা ইনহেরিটেন্সকে সাপোর্ট করে। তারপরে হলো গিয়ে পয়েন্টার্স সি সাপোর্ট করে, কিন্তু জাভা কিন্তু পয়েন্টার সাপোর্ট করে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জাভাতে কিন্তু পয়েন্টার নেই। ইউ ক্যান নট, জাভা ক্যানট সাপোর্ট পয়েন্টার, ওকে। তারপরে তোমার কোড ট্রান্সলেশন। মানে কোডকে কিভাবে ট্রান্সলেট করে, এখানে কম্পাইলার ইউজ করে, আর জাভা কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার, দুটো ইউজ করে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটো ইউজ করে, ঠিক আছে।
আর কি কি অ্যাসপেক্ট আছে, আর যে সমস্ত অ্যাসপেক্ট আছে, ইন্টারপ্রেটার, তারপর আছে মাল্টি থ্রেডিং, ইন্টারফেস, মাল্টি থ্রেডিং ইন্টারফেস। এখানে কিন্তু সি সাপোর্ট করে না, জাভা সাপোর্ট করে। এই যে দেখো মাল্টি থ্রেডিং ইন্টারফেস, এই থ্রেডিং কথাটা তোমরা দেখো অপারেটিং সিস্টেমের একটা ক্লাসে একটুখানি বলেছিলাম যে আমাদের এরকম হতে পারে যে একটা প্রসেসরের একটা সিস্টেমের মধ্যে মাল্টিপল প্রসেসর হতে পারে, প্রসেসরে মাল্টিপল কোর হতে পারে, কোরের মধ্যে মাল্টিপল থ্রেড হতে পারে। তার মানে হলো গিয়ে দেখো অপারেটিং সিস্টেমের কনসেপ্ট না থাকলে তুমি প্রোগ্রামিংয়েও কিন্তু কিছু করতে পারবে না। এই জন্য যা সাবজেক্ট আছে সবই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সব নলেজ থাকলেই তুমি একটা সুন্দর তুমি জায়গাগুলি বুঝতে পারবে, তাহলে অনেক কিছু তুমি এখানেও বুঝতে পারবে না, ঠিক আছে? তাই অপারেটিং সিস্টেম কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আছে এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন হ্যান্ডেলিং সিতে নেই, জাভাতে আছে এক্সেপশন হ্যান্ডেলিং। আর কি ফিচার, আর কি অ্যাসপেক্ট আছে? নেক্সট অ্যাসপেক্ট হলো গিয়ে তোমার ডেটাবেস কানেক্টিভিটি। ডেটাবেস কানেক্টিভিটি সিতে করতে পারবে না, জাভাতে করতে পারবে। তাহলে এইগুলি হলো গিয়ে কতগুলো ইম্পর্টেন্ট ফিচার্স যেখানে সি এবং জাভার মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে, ঠিক আছে? এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা দেখব যে সি বা C++ প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট হয় আর জাভা প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট হয় মেশিনে। মানে হাই লেভেল প্রোগ্রামিংটা তো ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ, এবার মেশিনে তো সেটাকে যদি আলটিমেটলি মেশিন সেটাকে কী করবে, তোমার বাইনারি কোডে মানে ট্রান্সফর্ম করবে, ঠিক আছে? তার মানে হলো গিয়ে তোমার মেশিন কোডে জেনারেট করবে, মেশিন কোডই তো মেশিনে এক্সিকিউট করতে পারবে। তাহলে হাই লেভেল মানে ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ থেকে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে জেনারেট কীভাবে হচ্ছে, C++-এর ফ্লোটা কীরকম আর জাভা সেটাকে কীভাবে করে, এই ডিফারেন্সটা বোঝাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো লেটস সি হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স। So now we will see C++ versus Java execution. জাভা এক্সিকিউশন। এখানে দেখো সি বা C++-এ কীভাবে একটা প্রোগ্রাম তোমার এক্সিকিউট হয়। সেখানে ধরো এটা হলো গিয়ে তোমার সোর্স কোড, সোর্স কোড কি, যেমন ABC.C, এইটা তো তোমার সোর্স কোড, তুমি এডিটারে যেটা তুমি লেখো সেটাকে সোর্স কোড বলে, ঠিক আছে? তারপর হলো তোমার এরপরে সোর্স কোডটা কোথায় যায়, সোর্স কোডটা তোমার প্রি ডিরেক্টিভস মানে হলো প্রি প্রসেসিং, যেটাকে বলে প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং মানে কি, মানে ধরো তোমার ম্যাক্রো ইউজ করেছো, তুমি হ্যাশ ডিফাইন টাইপের ম্যাক্রো ইউজ করেছো, সিম্বলিক কনস্ট্যান্ট ইউজ করেছো, তাহলে সেইগুলো তোমার সেখানে গিয়ে এই জায়গাগুলি বাইন্ডিং হবে, ঠিক আছে, এক্সিকিউশন হবে। তাহলে সেটা হলো গিয়ে প্রথমে প্রি প্রসেসিং হবে তোমার, তার জন্য একটা সিস্টেম সফটওয়্যার আছে, সেই প্রি প্রসেসিং হবে। প্রি প্রসেসিং হওয়ার পরে কম্পাইলেশন হবে, তারপরে আসবে কম্পাইলার। এই কম্পাইলার কি তৈরি করবে, কম্পাইলার যেটা তৈরি করবে সেটা হলো অ্যাসেম্বলি কোড। কম্পাইলার কি তৈরি করবে, অ্যাসেম্বলি কোড। কম্পাইলার অ্যাসেম্বলি কোড তৈরি করবে। এই অ্যাসেম্বলি কোড কিসে যাবে, অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কে ট্রান্সফার করবে, অ্যাসেম্বলার। তার মানে অ্যাসেম্বলি কোড যাবে গিয়ে তোমার অ্যাসেম্বলারের মধ্যে। তারপরে কি করবে, এই অ্যাসেম্বলারের যে আউটপুট জেনারেট করবে তাকে বলা হয়
অবজেক্ট ফাইল, অবজেক্ট ফাইল মানে ডট এবিসি, তুমি যদি এবিসি ডট সিকে কম্পাইল করো তাহলে তুমি পাবে এবিসি ডট ওবিজে অবজেক্ট ফাইল। তোমরা সি প্রোগ্রামিং যারা করেছো তারা যদি তাদের ফোল্ডারে গিয়ে যদি দেখো ওবিজে ফাইল রয়েছে, ইএক্সি ফাইল থাকে একটা তো ওবিজে ফাইল। তাহলে ইএক্সি ফাইলটা হলো এক্সিকিউটেবল ফাইল, কিন্তু তার আগে কম্পাইলার কি যে ফাইলটা তৈরি করে সেটাকে বলে ওবিজে ফাইল, ঠিক আছে? মানে এটা এখনও কমপ্লিট কিন্তু ইএক্সি ফাইল নয়, এটাকে বলে অবজেক্ট ফাইল, এটা কম্পাইলার তৈরি করে, সেটা কিন্তু এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে ইএক্সি ফাইল। ইএক্সি ফাইল এক্সিকিউট হওয়ার আগে লিঙ্কার সেখানে কিন্তু তোমার তার যে লিঙ্কিং পার্টটা করবে, পার্টটা করার পর যে হেডার ফাইলগুলি তুমি ইউজ করছো সেগুলি সেখানে লিঙ্কিং হবে। তারপরে অবজেক্ট ফাইলের সাথে লিঙ্কার এই সমস্ত লাইব্রেরি ফাংশন যেগুলো ইউজ করছো সেগুলো লিঙ্ক হবে, সে লিঙ্ক হওয়ার পরে তার ফাইনাল তুমি ডট ইএক্সি ফাইল পাবে, দ্যাট ইজ এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে? তাহলে ওবিজে ফাইল, তাহলে ওবিজে ফাইলের সাথে কি হবে, এই যে লাইব্রেরি ফাইল যেগুলি তুমি ইউজ করছো, লাইব্রেরি ফাইল ইউজ করছো, তাহলে ওবিজে ফাইলে লাইব্রেরি ফাইল এই দুই রকমের ফাইল কি করবে, লিঙ্কার যে আউটপুটটা দেবে সেটা হলো ডট ইএক্সি ফাইল, এক্সিকিউটেবল ফাইল। তাহলে এটা হলো গিয়ে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং যদি তুমি রান করো কোনো মেশিনে, তাহলে তার মেশিনে তার এক্সিকিউশনের ফ্লোটা হলো গিয়ে এইরকম ধরনের। তাহলে প্রথমে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে হলো গিয়ে সোর্স কোড থেকে কী করবে, প্রি প্রসেসরের কাজ করবে, প্রি প্রসেসর যেমন ম্যাক্রো ইউজ করি আমরা, সেই জন্য প্রি প্রসেসর ইউজ করতে হয়, আর অনেক রকমের প্রি প্রসেসর আছে। তারপরে সেইটা হবে কি, কম্পাইলার সেই কোডটাকে নেবে বা কম্পাইল করবে, কম্পাইল করার পরে কী তৈরি হবে, অ্যাসেম্বলি কোড তৈরি হবে। সেই অ্যাসেম্বলি কোড কী করবে, অ্যাসেম্বলার কী করবে, তাকে অবজেক্ট ফাইল তৈরি করবে। তার মানে কম্পাইলার এই কাজটা করে দেবে, মানে ডট অবজেক্ট ফাইল তৈরি করে দেবে, এবিসি ডট ওবিজে ফাইল তৈরি করবে। এর সাথে লাইব্রেরি ফাইলগুলো সব লিঙ্কে কাজ করবে, ঠিক আছে? লিঙ্কার এখানে কাজ করবে, লিঙ্কার তখন ইএক্সি ফাইল তৈরি করবে, মানে এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। কিন্তু যদি জাভা প্রোগ্রাম যদি তুমি রান করো, তাহলে জাভা প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট করবে সেটা আমরা এবার দেখব, যে জাভা প্রোগ্রাম কীভাবে মেশিনে এক্সিকিউট হয়। জাভা প্রোগ্রামিং যেভাবে মেশিনে এক্সিকিউট হয় সেখানে হলো গিয়ে জাভা সোর্স ফাইল, প্রথমে তুমি পাচ্ছ জাভা সোর্স ফাইল, জাভা সোর্স ফাইল কিসের মধ্যে যাবে, জাভা সোর্স ফাইল থাকবে জাভা কম্পাইলার যে ফাইলটা তৈরি করবে সেটা কিন্তু তোমার দেখতে অনেকটা মেশিন কোডের মতন, মানে 0101 এইরকমভাবেই মেশিন কোড, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় তোমার বাইট কোড, সেটাকে বলা হয় তোমার বাইট কোড। এই বাইট কোড এইটার জন্য এই জিনিসটা আরও আমরা ডিটেলসে পড়বো, তবু তোমরা এটা দেখে নাও। এই যে বাইট কোড যে তৈরি করে সেটা কিন্তু মেশিন কোড, কিন্তু সেই মেশিন কোড হলো কোনো একটা পার্টিকুলার মেশিনের জন্য নয়, এটা হলো গিয়ে তুমি হাইপোথেটিক্যাল একটা মেশিনের কথা ভেবে বাইট কোড তৈরি করা হয়, ঠিক আছে? এই বাইট কোডটাই কী করবে, তুমি যে কোনো প্ল্যাটফর্মে তুমি যদি নিয়ে যাও, যে কোনো অপারেটিং সিস্টেমে তুমি তোমার প্রোগ্রামে কম্পাইল করে বাইট তৈরি করলে, সেই বাইট কোডটা তুমি যদি এখানে তোমাকে ডট ক্লাস ফাইল তৈরি করবে, এটা তুমি অন্য কোনো একটা যদি প্ল্যাটফর্মে নিয়ে যাও, অন্য কোনো অপারেটিং সিস্টেম অন্য কোনো মেশিনে যদি নিয়ে যাও, তাহলে সেইখানেও কিন্তু সেই প্রোগ্রামটা রান করবে। এই কারণেই জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস মিন ইটস নট ডিপেন্ড অন দ্য প্ল্যাটফর্ম, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম আর সফটওয়্যার প্ল্যাটফর্ম, দ্যাটস মিন ইন টার্মস অফ অপারেটিং সিস্টেম। তাহলে বাইট কোড এই কাজটা হওয়ার পরে এই বাইট কোড কী করবে, তারপরে তুমি যখন মেশিনে রান করাবে তখন অ্যাকচুয়ালি যেটা রান করবে সেটা হলো গিয়ে ইন্টারপ্রেটার। বলেছিলাম না জাভা রান করার জন্য কম্পাইলার ইন্টারপ্রেটার দুটোই কাজ করে। এবার তুমি সেই কোডটাকে নিয়ে যখন তোমার মেশিনে রান করবে, তোমার মেশিনে কিন্তু একটা জাভার ইন্টারপ্রেটার থাকবে, যার আলাদা মেশিন আছে, আলাদা মেশিনের কনফিগারেশন আলাদা হবে, কারো হয়তো তোমার P4 হবে, কারো হয়তো i7 হবে, তাহলে তার আলাদা মেশিনের জন্য ইন্টারপ্রেটার আলাদা হবে, কারণ মেশিন কোড কারণ আমরা জানি যে আমরা কম্পিউটার আর্কিটেকচারে যেটুকু কনসেপ্ট আছে তাতে আমরা জানি যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, মানে প্রতিটা মেশিনে আলাদা ইনস্ট্রাকশন সেট আছে। তাহলে তোমার মেশিনে যে মেশিন কোড হবে অন্য মেশিনের মেশিন কোডের ডিফারেন্স হয়ে যাবে, তাহলে সেই অনুযায়ী তাহলে
ইন্টারপ্রেটার, এখানে ইন্টারপ্রেটার কাজ করবে। এই ইন্টারপ্রেটার তোমার নিজের পার্টিকুলার মেশিনে, ঠিক আছে। ইন্টারপ্রেটার যে কাজ করবে, ইন্টারপ্রেটার তখন এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। এক্সিকিউটেবল ফাইল, তার মানে হলো গিয়ে যে এইটা হলো গিয়ে কি সে কাজ হচ্ছে, এইটা হলো গিয়ে তোমার কম্পাইলেশনের সময়, এটা হলো রান টাইম, যখন মেশিনটা তুমি জাভাটা রান করাবে। তার মানে এই যে বাইট কোড, এই বাইট কোডের জন্যই জাভাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। তার মানে কম্পাইল করার পরে তুমি যে বাইট কোড পেলে সেটা তোমার কিন্তু আর অন্য কোনো মেশিনে রান করবে। কিন্তু সি এর যদি একটা প্রোগ্রামকে তুমি যদি কম্পাইল করার পরে যে আউটপুটটা পাবে সেটা কিন্তু অন্য কোনো মেশিনে নিয়ে গিয়ে রান করাতে পারবে না। তোমার মেশিনের ফোল্ডার থেকে .exe কোনো ফাইলটাকে যদি কপি করে অন্য কোনো মেশিনে গিয়ে সেই exe ফাইলটাকে রান করাতে চাও, রান হবে না। কিন্তু জাভাতে তোমার মেশিনে একটা প্রোগ্রামকে কম্পাইল করার পরে যে ক্লাস ফাইলটা পেলে সেই ফাইলটাকে তুমি যদি অন্য কোনো মেশিনে নিয়ে যাও, সেখানেও তুমি গিয়ে সেটা রান করাতে পারবে ইন্টারপ্রেট করে। আর তোমরা জানো কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স কী। কম্পাইলার হলো গোটা প্রোগ্রামটাকে একবারে মেশিন কোডে ট্রান্সফার করে, ঠিক আছে। আর ইন্টারপ্রেটার কী করে, লাইন বাই লাইন একটা করে ইনস্ট্রাকশন নেয়, সেটাকে মেশিন কোডে কনভার্ট করে, তার মধ্যে যদি কোনো এরার না থাকে তাহলে পরের লাইনটা এইভাবে করে ইন্টারপ্রেটার কাজ করে। সেই কারণে তোমার জাভাতে কিন্তু কম্পাইলার ইন্টারপ্রেটার দুটোই কাজ করতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখব যে লাস্ট টপিক আমাদের যেটা আজকে দেখব সেটা হলো গিয়ে সি প্লাস প্লাস। অলরেডি এক্সিস্টেড তোমার প্ল্যাটফর্ম ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। তাহলে জাভার সাথে সি প্লাস প্লাসের কী ডিফারেন্স আছে? তোমরা যেহেতু সি প্লাস প্লাস শিখেছো, সেই কারণে তোমাদের এই ডিফারেন্সটা কিছুটা জেনে রাখা ভালো। ইন্টারভিউ পারপাসে প্রিপারেশন করে রাখবে, এটাকে তোমরা রিভাইজ করে রাখবে। যে কোনো জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি প্লাস প্লাস অ্যান্ড জাভা, মানে হোয়াট আর দ্য ফিচার্স সি প্লাস প্লাস ক্যান সাপোর্ট অ্যান্ড জাভা ক্যান নট, অ্যান্ড ভাইস ভার্সা। সো ইউ শুড নো দ্যাট থিংস অলসো। So C++ versus Java. C++ versus Java. তাহলে features wise, what are the different features on basis of C++ and Java will be differ. So the first features is data abstraction encapsulation. Data abstraction and encapsulation. Data encapsulation and data abstraction both are supported by C++ and Java. C++ এবং জাভা দুটোই, মানে কিছু কিছু ফিচার্স দেখবো যেটা C++ জাভা দুটোই সাপোর্ট করে, কিছু কিছু দেখবো শুধু C++ সাপোর্ট করে, কিছু দেখবো শুধু জাভা সাপোর্ট করে, ঠিক আছে। তার পলিমরফিজম দুটোই সাপোর্ট করে। তারপরে কি আছে, বাইন্ডিং মানে বাইন্ডিং দু রকমের হয়, মানে ফাংশনের ডেটাগুলোকে বাইন্ডিং করার জন্য দু রকম বাইন্ডিং আছে। একটা হলো স্ট্যাটিক আর একটা ডাইনামিক। C++ দুটোই সাপোর্ট করে, জাভা দুটোই সাপোর্ট করে, ঠিক আছে। তাহলে বাইন্ডিং দুটোই সাপোর্ট করে। তারপর হলো গিয়ে তোমার ইনহেরিটেন্স। এবার আমরা দেখব নেক্সট ফিচার্স যেখানে ডিফারেন্স হয়, ইনহেরিটেন্স। ডাইনামিক, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। তাহলে ইনহেরিটেন্স আবার দু রকমের আছে, একটা হলো সিম্পল আর একটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স। সিম্পল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স। এখানে সিম্পল ইনহেরিটেন্স জাভা এবং C++ বোথ সাপোর্ট করে, বাট মাল্টিপল ইনহেরিটেন্স অনলি C++ সাপোর্ট করে, জাভা ক্যান নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। কেন, রিজন আমরা পরে আসবো, যে C++ এর কিছু কিছু ফিচার্স জাভা C++ সাপোর্ট করে, বাট জাভা কেন করে না, কেন সেটা করানো হয়েছে। জাভা যদিও এত পপুলার ল্যাঙ্গুয়েজ, তবুও এই ধরনের ফিচার্সগুলো জাভাতে নেই কেন, সেই রিজনটা আমরা লাস্টে দেবো, ঠিক আছে। আমরা প্রথমে দেখে নিই কী কী ফিচার্স মধ্যে পার্থক্য আছে। তো অপারেটর ওভারলোডিং,
অপারেটর ওভারলোডিং সি প্লাস প্লাস সাপোর্ট করে কিন্তু জাভা অপারেটর ওভারলোডিং সাপোর্ট করে না। আমরা দেখি সি প্লাস প্লাসে অপারেটর ওভারলোডিং ইজ ভেরি পাওয়ারফুল একটা টুল, একটা ফিচার্স, বাট জাভা ডোন্ট হ্যাভ দ্যাট ফিচার্স। তারপর হলো গিয়ে টেমপ্লেট ক্লাস। সি প্লাস প্লাস যারা পড়েছো তারা টেমপ্লেট জিনিসটা দেখেছো। টেমপ্লেট মানে হলো গিয়ে ডেটা টাইপটা এমন একটা ক্লাস তৈরি করব যার ডেটার যে ডেটা টাইপ সেগুলো আমরা তোমার রান টাইমে চেঞ্জ করতে পারবো, সেই ধরনের টেমপ্লেট ক্লাস তৈরি করা যেতে পারে। সি প্লাস প্লাস টেমপ্লেট ক্লাসকে সাপোর্ট করে, জাভা টেমপ্লেট ক্লাসকে সাপোর্ট করে না। তারপরে অনেক কিছু দেখেছো সি প্লাস প্লাস সাপোর্ট করে বাট জাভা সাপোর্ট করে না, ঠিক আছে। তারপর নেক্সট ফিচার্স হলো গিয়ে তোমার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল সি প্লাস প্লাস সাপোর্ট করে, জাভা কিন্তু গ্লোবাল ভেরিয়েবলকে সাপোর্ট করে না। তারপরে কি আছে? তারপরে আছে গিয়ে হেডার ফাইল। হেডার ফাইল এ সাপোর্ট করে না, এ সাপোর্ট করে। তারপর হলো গিয়ে তারপরে কি আছে? তারপর আছে গিয়ে তোমার পয়েন্টার সি প্লাস প্লাস পয়েন্টার সাপোর্ট করে, ঠিক আছে। হেডার ফাইল সি প্লাস প্লাস সাপোর্ট করে, তোমার হেডার ফাইল সি প্লাস প্লাস সাপোর্ট করে, জাভা সাপোর্ট করে না। পয়েন্টার সি প্লাস প্লাস সাপোর্ট করে, জাভা সাপোর্ট করে না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টার। জাভাতে কিন্তু পয়েন্টার নেই, পয়েন্টার সাপোর্ট করে না। সিতেও দেখেছো সি পয়েন্টার আছে, জাভাতে পয়েন্টার নেই। তারপর হলো গিয়ে ইন্টারফেস অ্যান্ড প্যাকেজ, কিন্তু জাভা বা সাপোর্ট করে কিন্তু সি প্লাস প্লাস সাপোর্ট করে না। এইরকম যে ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট ফিচার, সেটা হলো ইন্টারফেস অ্যান্ড প্যাকেজ। এটা কিন্তু সি প্লাস প্লাস সাপোর্ট করে না, বাট জাভা সাপোর্ট করে ইন্টারফেস অ্যান্ড প্যাকেজ। এই ইন্টারফেস অ্যান্ড প্যাকেজের জন্য কিন্তু জাভা অনেক পাওয়ারফুল হিসাবে কাজ হতে পারে। আরেকটা যেটা আছে সি প্লাস প্লাস সাপোর্ট করে না, জাভা সাপোর্ট করে, সেটা এপিআই, ঠিক আছে। তাহলে নেক্সট লাস্ট ফিচার হলো গিয়ে এপিআই, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন্টারফেস। এপিআই, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামার ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কিন্তু সি প্লাস প্লাস সাপোর্ট করে না, জাভা সাপোর্ট করে। তাহলে আমরা এই সমস্ত ফিচার্সগুলোই আমরা দেখতে পাই যে এখানে সি প্লাস প্লাস আর জাভার মধ্যে ডিফারেন্স রয়েছে। ওকে, সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট লেকচার অন জাভা।